বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি বললেন নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ। সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার, স্বল্প মূল্যে মিলবে ওষুধ। এবং প্রথমবার ডাক পেলেন তানজিম, নেই তাসকিন। বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিরোধিতা করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানির উপর উচ্চ শুল্ক আরোপ ঠিক হয়নি। এটি এমন একটি জিনিস যা আমেরিকার ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে এবং এমন সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা বাড়াতে কোনো ভূমিকা রাখবে না। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বন্ধু ও প্রতিবেশী দেশেও উৎপাদন করা প্রয়োজন। এতে সরবরাহ ব্যবস্থার উপর ভরসা করা যায়। এই উভয় বিবেচনায় বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে দেশটির উপর আরও 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার চীন যুক্তরাষ্ট্রের পণ্যে 34% পাল্টা শুল্ক আরোপ করে। এরপরই এই হুমকি দেন ট্রাম্প। চীন অবশ্য শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্য সমাধানের কথা জানিয়েছে। সোমবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না। মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। দুবার ওই যাত্রী দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। কুয়ালালামপুর থেকে সিডনিগামী এয়ার এশিয়ার ফ্লাইটে এই ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, 46 বছর বয়সী ওই ব্যক্তি উড়োজাহাজের এক কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করেন বলে অভিযোগ আছে। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জর্ডানের বাসিন্দা সাদি তাইসের আয়েদ আল সায়েদেহকে। অস্ট্রেলিয়ান পুলিশ ডেভিনা কোপেলিন বলেছেন, এই ব্যক্তির কর্মকাণ্ডের পরিণতি মারাত্মক হতে পারত। যাত্রী ও উড়োজাহাজ কর্মীদের পক্ষে ফ্লাইটে এই ধরনের অবাধ্য, হিংসাত্মক বা বিপজ্জনক আচরণ সহ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে 250 ধরনের ওষুধ 3 ভাগের 1 ভাগ দামে পাবেন সাধারণ মানুষ। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য খাতের বিশাল চাপ এবং ওষুধের উচ্চ মূল্যের কারণে অনেক রোগী চিকিৎসা খরচ বহন করতে পারছেন না, যার ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। অনৈতিক ও উশৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেয়ায় মাকে নির্যাতন করতেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এমন অভিযোগ করে তুরিনের মা শামসুন নাহার তাসলিম জানিয়েছেন, তুরিনের অনৈতিক ও উশৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেয়ায় সে আমার সঙ্গে এসব করত। এখন নতুন সরকার এসেছে, ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন আমার বাসা ফেরত দেয়া হোক। তুরিনের মা জানান, জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় তাকে জামায়াতের রুকন বলে অপপ্রচার চালাতো। এটা করে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে তাকে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়। গভীর সমুদ্রে টহলকালে 125 জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয়। মঙ্গলবার দুপুর 2টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয় গভীর সমুদ্রের টহলকালে 125 জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবে আইএসপিআর। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজের দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে। অবশ্য বাংলাদেশের হয়ে শেষ টেস্ট সিরিজেও ছিলেন না এই পেসার।
বিসিবির সিনিয়র চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেলেবল নন। টেস্ট স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন পেস বোলার তানজিম হাসান সাকিব। 22 বছর বয়সী এই তরুণ বাংলাদেশের হয়ে 28টি সাদা বলের ম্যাচ খেলেও এখনও টেস্টে অভিষেক হয়নি তার। জাপানের একটি স্কুল ব্যাগের দাম 10 লক্ষ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। জাপানের শিক্ষার্থীরা যে ব্যাগ ব্যবহার করেন তার দাম এতটাই মূল্যবান। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ব্যাগ এতটা দামি? সাধারণ স্কুল ব্যাগের মতো দেখতে হলেও এটি শুধু বই বহনের জন্য নয়, এটি বাচ্চাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। এই ব্যাগকে বলা হয় রেঞ্জ ব্যাগ, যা জাপানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। এই ব্যাগ শুধু টেকসই এবং স্টাইলিস্টের জন্য নয়, বরং এটি একটি প্রতিরক্ষামূলক হিসেবেও কাজ করে থাকে। এই ব্যাগগুলোর প্রথম বৈশিষ্ট্য হলো এটি ওয়াটারপ্রুফ, ভিতরের জিনিসপত্রকে সুরক্ষিত রাখে। এমনকি বন্যা বা ভূমিকম্পের মতো দুর্যোগেও এটি বাচ্চাদের রক্ষা করতে পারে। যদি কখনো স্কুলে ভূমিকম্প বা অন্য কোনো বিপর্যয় ঘটে, তাহলে এই ব্যাগ বাচ্চাদের মাথাকে সুরক্ষিত রাখতে পারে। আবার যদি কখনো সুনামি বা বন্যার মতো কোনো বিপর্যয় ঘটে, তাহলে এই ব্যাগ শিশুকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এটি এমনভাবে বানানো হয়েছে যে লাইফ জ্যাকেটের মতো কাজ করে। এই ব্যাগের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই ব্যাগ এতটাই আরামদায়ক যে বাচ্চাদের কাঁধ বা পিঠে কোনো ব্যথা হয় না। এই ব্যাগের দাম এত বেশি হওয়ার কারণ হলো এটি হ্যান্ডমেড এবং খুব উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি। জাপানি বিদ্যালয়গুলোতে সাধারণত বেশিরভাগ শিক্ষা উপকরণ স্কুল থেকেই দেওয়া হয়। সেগুলো শিক্ষার্থীরা নিজেদের ভেতরে ভাগাভাগি করে নেয়। এর মধ্য দিয়ে একেবারে ছোটবেলা থেকেই শিশুদের ভেতরে সমতা ও বন্টনের শিক্ষা গড়ে ওঠে। জাপানি শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই তাদের জিনিসপত্রের যত্ন নিতে শেখানো হয়। র্যান্ডোসেরু এই যত্ন নেওয়ার শিক্ষার একটা অংশ। জাপানি স্কুলগুলোতে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং জীবনের চলার পথে প্রয়োজনীয় নানা কিছু শেখানো হয়। জাপানি প্রথা অনুসারে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তাদের দাদা দাদি বা নানা নানি উপহার হিসেবে দেয় এই ব্যাগ। তবে এখন একক পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ায় মা বাবা কিনে দেন এই ব্যাগ। আবার আমাদের দেশের মতোই কিছু কিছু পরিবারে অগ্রজ ভাই বোনদের ব্যাগটাই অনুজেরা উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়। চ্যানেল 52 নিউজ ডেস্ক। 2025 সালের রমজান মাসে ফোরাত নদীর তলদেশ থেকে শোনা গেল রহস্যময় এক আওয়াজ। এমনকি এটি রেকর্ডও করা হয়েছে। তাহলে কি প্রিয় নবীর করা ভবিষ্যৎবাণী খুব কাছাকাছি চলে আসছে? এই অদ্ভুত আওয়াজটি শুনুন। এই শব্দ ফোরাত নদীর আশপাশের মানুষদের অনেক ভয় পাইয়ে দিয়েছে। এখানে বসবাসরত লোকদের মতে এই শব্দ নদীর নয়, বরং নদীর নিচ থেকে আসছে। ফোরাত নদী একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক নদী। এর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস ও ঐতিহ্য। হাদিসে কিয়ামতের আগে সংঘটিত বিভিন্ন বড় ও ছোট আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এসব আলামতের একটি হলো মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ। সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানির হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিকড়কে লালন করেছিল। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন।
এসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। চ্যানেল 52 নিউজ ডেস্ক।